করবেন না। আপনার চারদিকে কেবলই শত্রুর ছড়াছড়ি। কথাগুলো কোনো সাধারণ মানুষের নয়, কথাগুলো রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক প্রবীণ নেতার। আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। যিনি নিজে একসময় সামরিক বাহিনীতে ছিলেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন, সেই কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, যিনি একসময় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন নেতাদের একজন ছিলেন এবং বর্তমানে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আর তিনি তারেক রহমানকে এই হার হিম করা সতর্ক বার্তাটি দিয়েছেন। কিন্তু হঠাৎ করে এমন কি বললেন তিনি? আলাপ আলোচনার মাধ্যমে শেষ করাটা বাঞ্ছনীয়, কারণ আপনার অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা ভালো না। একজন সরকার প্রধানকে কেন ঢাকার বাইরে রাত কাটাতে নিষেধ করা হচ্ছে? এর পেছনে কি লুকিয়ে আছে 4 দশক আগের সেই ভয়াল মে মাসের স্মৃতি? তবে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শেষ করে দেবার গভীর ছক কষা হচ্ছে? আপনারা অনায়াসে ধান চালে স্বয়ং সম্পূর্ণতা অর্জন তো করবেনই, বরঞ্চ অতিরিক্ত উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবেন। সম্প্রতি 11 দলীয় জোটের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে একের পর এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রবীণ রাজনৈতিক কর্নেল অলি আহমদ। তার এই বক্তব্যটি রাজনীতিতে আক্ষরিক অর্থেই একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করেছে, কারণ তিনি কেবল সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেননি, বরং সরকার প্রধানের জীবননাশের আশঙ্কা, প্রশাসনের অযোগ্যদের দৌরাত্ম্য, বিদেশি গুপ্তচরদের তৎপরতা এবং প্রয়োজনে বল প্রয়োগের মতো চরম আলটিমেটামও দিয়েছেন। দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি হলো তার এই বক্তব্যের পরতে পরতে লুকিয়েছিল ইতিহাস, ভূরাজনীতি এবং আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক নকশা। চলুন দর্শক, তার এই বক্তব্যের প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করা যাক। বক্তব্যের সবচেয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় অংশটি ছিল প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ। কর্নেল অলি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, তাই কোনোভাবেই যেন তিনি রাজধানীর বাইরে রাত না কাটান। এই সতর্ক বার্তার ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত গভীর এবং বেদনা বিধুর। ইতিহাস ঘাটলে দেখা যায় 1981 সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের একটি অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য ঢাকার বাইরে অর্থাৎ চট্টগ্রামে গিয়েছিলেন। সেখানে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। আর সেই রাতেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ঘটনা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজের বাহিনীর কিছু বিপদগামী এবং বিশ্বাসঘাতক সদস্যদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। কর্নেল অলি আহমদ সেই সময় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জিয়াউর রহমানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি খুব ভালো করেই জানেন, একজন রাষ্ট্রনেতা যখন রাজধানীর কড়া নিরাপত্তা বলয় ছেড়ে বাইরের কোনো সার্কিট হাউস বা রেস্ট হাউসে রাত কাটান, তখন তিনি কতটা অরক্ষিত হয়ে পড়েন। বিশ্লেষকদের মতে আলী আহমদের এই সতর্কবার্তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের বা আশঙ্কার বহিঃপ্রকাশ হতে পারে। তিনি হয়তো ইঙ্গিত দিচ্ছেন যে জিয়াউর রহমানের মতো তারেক রহমানেরও ঠিক এভাবেই অরক্ষিত অবস্থায় আঘাত করার জন্য কোনো অদৃশ্য মহল ছক কষছে। এই সভার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মানুষতাত্ত্বিক বিষয় তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, যারা মাইকে প্রকাশ্যে সমালোচনা করছে, যেমন 11 দলীয় জোট, তারা মূলত প্রকাশ্য সমালোচক। কিন্তু সরকার প্রধানের আসল শত্রু এরা নয়। আসল শত্রু হলো সেই সব মানুষ যারা সব সময় সরকার প্রধানের আশেপাশেই ঘোরাঘুরি করে, চাটুকারিতা করে এবং তাকে ভুল পথে পরিচালিত করছে।
রাজনীতির ভাষায় এদেরকে বলা হয় অদৃশ্য শত্রু বা ঘরের শত্রু বিভীষণ। ক্ষমতাকে কেন্দ্র করে সবসময়ই একটি স্বার্থান্বেষী বলয় তৈরি করা হয়, যারা নিজেদের আখের গোছানোর জন্য রাষ্ট্রনেতাকে মূল বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে রাখে। আলী আহমদ বর্তমান প্রধানমন্ত্রীকে সেই অদৃশ্য শত্রুদের হাত থেকে নিজেকে মুক্ত করার পরামর্শ দিয়েছেন, কারণ চাটুকাররা কখনো দেশের মঙ্গল চায় না, তারা কেবল নিজেদের পকেট ভারী করতে চায়। বক্তব্যের আরেকটি মারাত্মক দিক হল বিদেশি গুপ্তচরদের উপস্থিতি নিয়ে সরাসরি অভিযোগ। দাবি করা হয়েছে প্রশাসনে এবং নীতি নির্ধারণী পর্যায়ে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বিদেশ থেকে অর্থ গ্রহণ করেন। বিদেশি প্রভুদের পরামর্শে তারা সরকারকে বিপদগামী করার চক্রান্তে লিপ্ত রয়েছেন। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশ সবসময় বৃহৎ পরাশক্তিগুলোর অর্থাৎ ভারত, চীন, যুক্তরাষ্ট্রর একটি কৌশলগত দাবার ছক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকার প্রধানকে বলা হয়েছে তার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত দেশের ভেতরে লুকিয়ে থাকা ওই বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে প্রশাসন থেকে বের করে দেওয়া, কারণ এই গুপ্তচরদের ভুল পরামর্শের কারণেই দেশ এবং সরকার উভয়ই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এর চেয়ে বড় হুমকি আর কিছুই হতে পারে না। বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতা নিয়ে এক অত্যন্ত রূঢ় এবং বাস্তব চিত্র তুলে ধরেছেন এই প্রবীণ নেতা। তিনি একটি চমৎকার রূপকের মাধ্যমে বলেছেন, স্কুলের হেড ক্লার্ক এখন হেডমাস্টার হয়ে গেছে আর ডেপুটি সেক্রেটারি হয়ে গেছেন মন্ত্রী। এর অর্থ হলো বর্তমান সরকার এবং প্রশাসনে এমন সব ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ওই পদে বসার কোনো যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা নেই। অযোগ্য এবং অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলো তুলে দেয়া হয়েছে। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলেই এই কথার সত্যতা মেলে। আইনশৃঙ্খলার চরম অবনতি, যত্রতত্র খুন খারাপি, অবৈধ দখলদারি, বেপরোয়া চাঁদাবাজি এবং মাদকের ভয়াবহ বিস্তার এগুলো প্রমাণ করে যে প্রশাসন ঠিকমতো কাজ করছে না। অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত নাজুক। দেশে নতুন কোনো বিনিয়োগ আসছে না। এমন একটি বহুমুখী এবং ভয়াবহ সংকটকালীন মুহূর্তে সরকার প্রধান এই কাঁচা খেলোয়াড় বা অনভিজ্ঞ দল নিয়ে কখনোই রাষ্ট্র পরিচালনার মতো কঠিন খেলায় জয়লাভ করতে পারবে না। পরিস্থিতি সামাল দিতে হলে অবশ্যই প্রশাসনে দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আসতে হবে। 11 দলীয় জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকার প্রধান যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, সেহেতু তার উচিত নিজ উদ্যোগে একটি ঐতিহাসিক সংস্কার সম্পূর্ণ করা। আর সেই সংস্কারটি হল, যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি কোনোভাবেই রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সবসময় দেখা গেছে যিনি দলের প্রধান তিনিই প্রধানমন্ত্রী হন। এর ফলে রাষ্ট্র এবং দল একাকার হয়ে যায়, যা অনেক সময় একনায়কতন্ত্র বা স্বৈরাচারের জন্ম দেয়। ক্ষমতার এই বিকেন্দ্রীকরণ বা সেপারেশন অব পাওয়ার নিশ্চিত করার জন্য এই প্রস্তাবটি দ্রুত সংসদে আইন হিসেবে পাশ করার তাগিদ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংস্কারটি বাস্তবায়িত হলে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী একজন কালজয়ী নেতা হিসেবে ইতিহাসে স্থান করে নেবেন। পুরো বক্তব্যের সবচেয়ে উত্তেজক এবং উত্তপ্ত অংশটি ছিল বক্তব্যের শেষের দিকে দেওয়া একটি কড়া আলটিমেটাম। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যারা এই দাবিগুলো তুলেছেন তারা ক্ষান্ত হবার পাত্র নন। যদি আলাপ আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি এবং সংস্কারগুলো মেনে নেওয়া হয় তবে সেটি সবার জন্যই বাঞ্ছনীয়, কিন্তু যদি তা না হয় তবে প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে হলেও এই দাবিগুলো আদায় করা হবে। তবে বক্তব্যের শেষে এটিও পরিষ্কার করা হয়েছে যে এই কঠোর কথাগুলো কোনো রাজনৈতিক বিদ্বেষ থেকে বলা হচ্ছে না। এই পরামর্শগুলো জামায়াতে ইসলামী বা 11 দলীয় জোটের নিজস্ব কোনো রাজনৈতিক ফায়দার জন্য নয়, বরং এগুলো দেওয়া হচ্ছে একান্তই দেশের মঙ্গলের জন্য। প্রিয় দর্শক, কর্নেল অলি আহমেদের এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি তারেক রহমানের শত্রু চারদিকে ছড়িয়ে আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।